আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার একজন মন্ত্রীও বটে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী। বিরাট বিপদে আছেন ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যি সত্যি বড় বিপদ, আমি বলি নাই। এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না। এই যে একটা ত্রাহি অবস্থা, এবং তার মধ্যে যদি আবার এই বাণিজ্য নিয়ে নড়াচড়া করে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে নড়াচড়া করে আমেরিকাতে, তাহলে এটি সরকারের জন্য সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয়। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আমাদের মমতাজ আপা। দর্শক, সময়টা অনেকটা খারাপই যাচ্ছে। জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই, ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন। রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন। আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায়, টেলিভিশন টকশো সব জায়গাতেই তিনি নাই। বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ, এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না। কেউ আবার তার জন্য দোয়াও চেয়েছেন। এই যখন অবস্থা, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সিচুয়েশনটাকে কভার করার জন্য গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ আপা। এই মুহূর্তে আপনার গতকালকে সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শো করে তিনি দেশে ফিরেছেন। এরই মধ্যে তার এই এইডসের ইস্যুটা যখন সামনে এসেছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্য হচ্ছে, আমি নানান কাজে ব্যস্ত থাকি, এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে আসলে বিব্রত। এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নতুন আর একটা চাপ, সেটা হচ্ছে মিথ্যাচারের চাপ। শুনলাম আমার নাকি এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সেই কারণেই স্টেজ শুনিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এখন তার এই বক্তব্যের পর তিনি আপনার যে বক্তব্য দিচ্ছেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য, যে না ভাই তোমার এইডস হয়েছেই, এটা তুমি লুকাচ্ছ। তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই এইডস হলে কি তিনি স্বীকার করবেন কিনা, এইটাও আসলে একটা বিষয়, এটা কেউই কখনো স্বীকার করবে না। আর এইডস রোগটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না। আমরা যতটুকু এইডসের উপরে মোটামুটি পড়াশোনা করছি, দেখছি আর কি, এগুলো সম্পর্কে তথ্যপত আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের সঞ্জীবনী বা জীবনী শক্তি চুইসা নেয়, তারপর শুকাইয়া গালগোল ভিতরে চলে যায়, একটা সময় গিয়া তিনি হয়তোবা মারা যান আর কি। বাট লম্বা একটা প্রসেসিং, এটা নগদে জটরের মতন, সর্দি কাশির মতন আউটে ফোকাস হওয়া কোনো রোগ না। ক্ষমতার অপব্যবহার করে 1-2 কোটি টাকা নয়, দেশের 4টি মোবাইল অপারেটরের 152 কোটি টাকার সুদ মওকুফ করেছেন এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট LTU এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমান। 2011 থেকে 2019 সালের মধ্যে স্থান এবং স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ভ্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর উপর মোশক আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়েছিল। এই ঘটনায় ওয়াহিদার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআর এর এই কর্মকর্তার থলের বিড়াল বের হতে শুরু করেছে তিনি অবসরে যাওয়ার পর থেকেই। এর মধ্যে এনবিআর এর নিজস্ব অনুসন্ধানে বের হয়েছে দায়িত্ব থাকাকালে তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা বিষয়। সে কারণে অবসরকালীন সকল সুযোগ সুবিধা বন্ধ রয়েছে ওয়াহিদা রহমানের। তার বিরুদ্ধে অভিযোগ, এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের কমিশনারের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা দিয়েছেন 4টি মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে। 2011 থেকে 2019 পর্যন্ত স্থান ও স্থাপনা ভাড়া সঠিক সময়ে পরিশোধ করেনি ওই মোবাইল ফোন অপারেটরগুলো, যার ফলে ভ্যাট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এনবিআর এর সুদ বাবদ মোট পাওনা দাঁড়ায় 152 কোটির বেশি টাকা, যার মধ্যে গ্রামীণ ফোনের কাছে 58 কোটি 64 লাখ, বাংলালিংকের কাছে প্রায় 58 কোটি, রবির কাছে 15 কোটির মতো, আর এয়ারটেলের কাছে 20.5 কোটি টাকা পাওনা ছিল। উদ্ভট সব যুক্তি তৈরি করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মওকুফ করেন সাবেক এই কমিশনার। 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। দুদক সচিব জানান, তদন্তে মোবাইল অপারেটরদের নামও যুক্ত হতে পারে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে, সেজন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। তবে ওয়াহিদার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা কিংবা গ্রেফতারের বিষয়ে স্পষ্ট করেনি দুদক। জানেন অনেকগুলো করেছি। এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াহিদা রহমানের সাথে একাধিকবার চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। আমাদের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার একজন মন্ত্রীও বটে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী আর কি, ওবায়দুল কাদের সাহেব তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে উনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। তো এটা একটা খবর বটে যে উনি ওখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ওনার আস্থা হয়তো বা নাই, এই জন্য ওনাকে সিঙ্গাপুর যেতে হয় জাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য। এমন যদি হতো যে ওনাকে হঠাৎ করে একদিন 5 বছরে 10 বছরে একদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়, তখন সিঙ্গাপুরে যেতেন, সেটা একটা ব্যাপার। এমন যদি হতো ওনাকে অপারেশন করার জন্য সিঙ্গাপুরে যেতে হবে, সেটাও আরেকটা ব্যাপার। কিন্তু তা নয়, উনি মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং মোটামুটি নিয়মিত সিঙ্গাপুরেই স্বাস্থ্য পরীক্ষা করান। ব্যাপারটা কিন্তু ব্যয়বহুল। আমি এই যে বললাম মোটামুটি নিয়মিত, দেখুন আজকে 11 জুন উনি সিঙ্গাপুর গিয়েছেন। এর আগে এই বছরের 3 মার্চ উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন। এই বছরের 3 মার্চ মানে ঠিক 3 মাস আগের কথা বলছি। তারও 3 মাস আগে 23শে জানুয়ারি উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন। তো উনি কিন্তু এভাবে যাচ্ছেন, নিয়মিতই যাচ্ছেন। 2019 সালে ওনার কিন্তু প্রথম হার্টের একটা সমস্যা, 19 সালের মার্চ মাসে। সেই সমস্যার ওনার ট্রিটমেন্ট কিন্তু হয় বাংলাদেশেরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং সেই চিকিৎসা খুবই ক্রিটিক্যাল অবস্থা ওনাকে আনা হয়েছিল হাসপাতালে, এবং আমাদের ডাক্তাররা ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দেন। ভালো ট্রিটমেন্ট দেন বললাম এই কারণে, তখন ওনার চিকিৎসার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারত থেকে দেবী সিটিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দেখার জন্য যে ওনার আরও ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা। দেবী সিটি এসে কিন্তু বলেছিলেন বাংলাদেশের ডাক্তাররা একেবারে ঠিক চিকিৎসাটাই করছে, একদম যা করার দরকার তাই করছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে হৃদরোগ চিকিৎসায় সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হলো প্রথম কয়েক ঘন্টা, তারপরে কিন্তু আর তেমন কোনো ক্রুশিয়াল কিছু থাকে না। তো সেই প্রথম কয়েক ঘন্টা কিন্তু আমাদের ডাক্তাররা ওনাকে ঠেকিয়েছেন, ভালো করেছেন, এবং তারপরে কয়েকদিন পর্যন্ত উনি ভালো, মোটামুটি যখন প্রায় মানে ভালোই বলা যায়, এখন অপারেশনের জন্য প্রস্তুত উনি, তখন উনি চলে গেলেন সিঙ্গাপুরে অপারেশন করার জন্য। নিশ্চয়ই ওনাকে বুদ্ধি দিয়েছেন যে দেশে অপারেশন করা যাবে না, সিঙ্গাপুরে যেতে হবে। উনি সিঙ্গাপুরে গিয়েছেন। সিঙ্গাপুরের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল, চিন্তাই করা যায় না। আমাদের দেশে যদি হার্টের একটা বাইপাস অপারেশনের জন্য 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, সেটা সিঙ্গাপুরে খরচ হয় 20 থেকে 30 লাখ টাকা। তো উনি সিঙ্গাপুরে চলে গেছেন, ওখানে ওনার বাইপাস হচ্ছে। ওনার মতো গুরুত্বপূর্ণ যে লোকের জীবনের জন্য নিশ্চয়ই রিস্ক নেওয়া যাবে না, এই জন্য সিঙ্গাপুরে গেছেন। আমি এটাকে ধরে নিলাম, ঠিক আছে। হার্টের রোগীদের মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যে কী অবস্থা, কী কন্ডিশন আছে দেখার জন্য। সেটাও উনি আমার ধারণা প্রতি 3 মাস পর পর উনি সিঙ্গাপুর যাচ্ছেন, কারণ আমি 1 মাসের যে 1 বছরের যে হিসাব দিলাম এই বছরের, তাতে তো মনে হচ্ছে যে প্রতি 3 মাস পর পরই ওনাকে এই চিকিৎসাটা করতে হচ্ছে। 23শে জানুয়ারি এই বছরের, তারপরে 3 মার্চ, তারপরে 14 জুন, যদি এভাবে ধরি তাহলে তো 3 মাস পর পর ওনাকে করতে হচ্ছে। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো, যে রোগটার অত্যন্ত সুচিকিৎসা আমাদের দেশেই হয়, সেই রোগটার চিকিৎসাও না ঠিক, সেই রোগটার জাস্ট পরীক্ষা করার জন্য, ফলো আপ করার জন্য প্রতি 3 মাস পর পর এরকম মানে 20-30 লাখ টাকা খরচ করে সপরিবারে সিঙ্গাপুরে যেতে হবে কেন? এই টাকাটা কার? টাকাটা যদি ওনারও হতো, টাকাটা ওনার না, উনি যান এখানে, কারণ ওনার এত টাকা থাকবে হতো, ওনার ইনকামটা কি? উনি তো মন্ত্রী হিসেবে বেতন পান 1 লাখ 1.5 লাখ টাকার মতো, 1,20,000 টাকার মতো। তাহলে অন্যান্য সুখ সুবিধা পান, গাড়ি পান, বাড়ি পান, গাড়ির তেল পান, ওগুলি বিক্রি করে যাচ্ছেন না, বেতনের টাকা দিয়ে যাচ্ছেন। তো ওই টাকা তো যা হচ্ছে না। তো দুটো উপায় মানে কি, এমনিতেই সরকারের নিয়ম অনুযায়ী, আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী তার যাবতীয় চিকিৎসার খরচ ফ্রি পান, মানে এই খরচটা সরকার দেয়। আমাদের দেশের সরকার এটি নিয়ম যে সরকারিভাবে উনি চিকিৎসার খরচ পেয়ে থাকেন, তবে ওনাকে চিকিৎসার সেই বিল ভাউচার জমা দিতে হয়, এটা হলো নিয়ম। তো ওনার তো সেই হিসেবে নিশ্চয়ই ট্রিটমেন্টটা সরকারি টাকাতে হচ্ছে। এই যে হচ্ছে সরকারের টাকা মানে কি, জনগণের টাকা। জনগণের টাকা চিকিৎসা আমাদের বিখ্যাত ব্যক্তিদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য করা যেতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই 3 মাস পর পর সিঙ্গাপুর যে ওনাকে যা স্বাস্থ্য পরীক্ষা করা, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, অনেকেরই এরকম রোগশোক আছে, হার্টের প্রবলেম থাকতেই পারে, আমার নিজেরও আছে হার্টের প্রবলেম। এই যে এখন প্রশ্ন হচ্ছে কি, আমি আমার প্রবলেমটা কীভাবে সলভ করি? আমি তো আমার দেশের সমস্ত ডাক্তার, আমাদের দেশে কিন্তু হৃদরোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে রে ভাই। আমাদের এখানে কমপক্ষে আমি তো বলতে পারি, কমপক্ষে মানে 2 থেকে 3টা হাসপাতাল আছে, মানে প্রাইভেট হাসপাতাল আছে, যেখানে মানে এই যাবৎকালে ওদের মানে গত 10 বছরে ধরা যাক 5-6 হাজার করে অপারেশন হয়েছে ওপেন হার্ট, এবং সেগুলোর সাফল্যের হার মানে 99% চেয়েও বেশি, মানে হাজারে একটা রোগীর কোনো সমস্যা হয় না। তো আমাদের ট্রিটমেন্ট খুবই ভালো। আমাদের ডাক্তাররা হৃদরোগের চিকিৎসা করতে, অপারেশন করতে করতে পেকে মানে একদম মানে অহরহ ব্যাপার, তাদের ডাল ভাত। তো এত এক্সপার্ট ডাক্তার আমাদের এখানে থাকতে কেবল পরীক্ষা করার জন্য ওখানে যাওয়াটা, অনেকে যায়, আমাদের অনেক পরিচিত লোকজন আছে, অনেক বড় লোক মানুষ, তারা যান,
টাকা পাঠাবেন, কিন্তু মন্ত্রীর তো বড়লোক হওয়ার কোনো সুযোগ নেই। একটা জিনিসকে আমি বলি, যারা মন্ত্রী হবেন তারা কিন্তু দেশের অনুকরণীয় ব্যক্তি হবেন। উনি যদি চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা করেন, ধরা যাক উনি যদি এই 3 মাস পর পর এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতেন, ওনার যাওয়া উপলক্ষেও কিন্তু আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা একটু বেটার হতো। তারা ভাবতো আমাদের এখানে মন্ত্রী আসতেছেন, আমরা একটু সিরিয়াসলি দেখি। এখন সরকারি হাসপাতালে কেবল গরিবের জন্য তা তো হতে পারে না। সরকারি হাসপাতাল দেশের নাগরিকের জন্য, দেশের সকল নাগরিকের সমান। আমি দেখেছিলাম কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ওনার ট্রিটমেন্ট, ওনার চোখের ট্রিটমেন্ট যেন বাংলাদেশে হয়। ওনার হাসপাতালে গিয়েছিলেন, টিকিট করে ট্রিটমেন্ট করেছিলেন, চোখ হাসপাতাল, সরকারি হাসপাতালে 6 টাকা টিকিট কেটে উনি ট্রিটমেন্ট করেছিলেন। তো যদি প্রধানমন্ত্রী পারেন, সে তো মন্ত্রী পারেন না কেন? উনি কি প্রধানমন্ত্রী চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি? চোখের চিকিৎসা তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? তো আমি এটাই বলছি, এটা চিকিৎসা হতো না, যদি অপারেশন হতো তা বুঝতাম। আপনি যদি বছরে অথবা 2 বছরে একবার যেতেন তাও বুঝতাম। আপনি মোটামুটি একটা নিয়ম করে নিয়েছেন প্রতি 3 মাসে একবার করে যাবেন, বা এটা চোখে লাগে, এটা চোখে লাগে। ওই আমি সরকারি টাকা আমার টাকা যাচ্ছে, আমি তো একটু দুঃখিত হচ্ছি, সেরকম ব্যাপার না, কিন্তু যদি আপনার টাকা হতো তাও চোখে লাগতো। আপনারা উদাহরণ সৃষ্টি করবেন যদি এমন নিয়ম হতো বাংলাদেশে, যে বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি, সে এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না, তাহলে দেখবেন এই দেশের সমস্ত হাসপাতাল ঠিক হয়ে যেত। কারণ তারা তখন নিজেদের স্বার্থেই দেশের হাসপাতালগুলোকে উন্নত করতেন। যেহেতু ওনারা নিজেরা এখানে চিকিৎসা করান না, অতএব হাসপাতালটা ভালো হলো কি হলো না এটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের নতুন যে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন, এই ভদ্রলোক আমি পার্সোনালি খুব পছন্দ করি, অনেক আগে থেকে ওনাকে আমি চিনি, উনি খুবই ভদ্রলোক এবং সিনসিয়ার লোক। উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রী এমপিদের উচিত নিজ নিজ এলাকার হাসপাতালে যে চিকিৎসা করানো। তো এটা কি এই সামন্তলাল সেনের কথা কি আমাদের মন্ত্রী এমপিরা মানবেন? মানবেন না, মানবেন না। তারা তাদের টাকা, এত টাকা তাদের হয়ে গেছে, হয় তারা নিজের টাকা অথবা কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা, ব্যবসায়ীরা তার কাছে টাকা দেয় তাকে চিকিৎসা করার জন্য। কেন দেয়? একটু সুবিধা পাওয়ার জন্যই তো দেয়। যাই হোক, এই বিষয়গুলো অনেক কথা ভাববেন যে একজন লোকের অসুখ নিয়ে, রোগ নিয়ে কথা বলছি, একটা অমানবিক কথা বলছি, অমানবিক আচরণ করছি, ভাই সেভাবে না। আমি বলছি যে জিনিসটা নাকি বিকল্প আমার এখানে আছে, তার জন্য আপনি কেন বারবার যান? চোখে লাগে তো এটা, লোকজন তো নানা কথা বলে, কেন করেন আপনারা? মানুষের কথা একটু গুরুত্ব দেন। এমপি আনার হত্যাকাণ্ড, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক। দর্শক, কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছিল যে এই যে এমপি আনার হত্যাকাণ্ড এবং কুচি কুচি করে পরিকল্পিতভাবে যে তাকে একদম নিঃশেষ করা, এটা একজনের বিষয় না। এটা শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন আমেরিকা থেকে অর্ডার দিল, তার সাথে ভাগাভাগির গন্ধ তা না। এই টোটাল সীমান্ত এলাকা জুড়ে ক্ষমতাসীন দলের, ঝিনাইদহ শুধু বলবো না, যশোর কিছু এমপি এবং রাজনৈতিক নেতা তার জড়িত, এবং তারা এটা নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ, তার জেরে হচ্ছে আনার হত্যা হয়েছে। তাহলে আনার তো হত্যা হলো, তাহলে এই আনার হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত, কারা সিন্ডিকেটের মেম্বার, এটা অনুসন্ধান করা দরকার। এবং সেই অনুসন্ধানের কিছু আলামত পাওয়া গেছে। তাকে হত্যা করার পর সেই শিমুল বিশ্বাস বিভিন্ন জায়গায় ছবি পাঠিয়েছে তার মৃতদেহের, দেশে শেষ। তো যাদের কাছে পাঠানো হয়েছে, ঝিনাইদহ আওয়ামী লীগের একজন নেতা আছেন, সাধারণ সম্পাদক সেই সাইদুল করিম মিন্টু, তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। এর আগে কোর্ট রোডের নিজ কার্যালয়ে ডিবি প্রধান হারুন রশিদ এক প্রশ্নের জবাবে বলছেন, এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে। সেখান থেকে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে, এসব বিষয়ে তদন্ত হচ্ছে। তিনি বলেন, কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা, সবকিছুর তদন্ত চলছে। ডিবি প্রধান বলছেন, বাংলাদেশে গ্রেপ্তার আসামি ও ভারতে গ্রেপ্তার আসামির সঙ্গে আমরা কথা বলেছি। হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ অন্যরাও আদালত 164 ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডটি ভারতে সংঘটিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি। হত্যাকাণ্ডের পর প্রায় সব আসামি বাংলাদেশে চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আনোয়ার আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা কখনো বলিনি। আমরা সবসময় বলে এসেছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা, ওখানে সত্যিকারের কি হয়েছে তা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করেছি, তদন্তের পর সবকিছু জানানো হবে। তবে প্রাথমিকভাবে তো বোঝা যায় এবং সব গণমাধ্যমগুলো বলছে তাদের অনুসন্ধানে এখন তার কোনো কিছু লুকো ছাপা নেই। আওয়ামী লীগের কারা কারা, এমপিদের মধ্যে কারা কারা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত, সেগুলো সামনে আসা উচিত। এখন সরকারি দল যদি রাজনৈতিক কারণে মনে করে যে সবার নামটা আসলে দলের বদনাম হবে, এই বদনাম ঢাকতে গেলে বড় ধরনের ক্ষতি হবে। এই ধরনের এমপির মৃত্যু এবং যে কারণ, সেটা ভারত এবং বাংলাদেশে দুই দেশে ফলাও করে প্রচার হয়েছে যে চোরাচালান সিন্ডিকেটের সদস্য তারা, এবং তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব বিবাদ নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। সুতরাং এটার মূলোৎপাটন করতে গেলে কারা কারা এই সমস্ত ভাগাভাগির সাথে যুক্ত সিন্ডিকেটের মেম্বার, তাদেরকে আটক করা দরকার, হত্যার বিচার তো দরকার। একই সঙ্গে এই বিচারের মধ্য দিয়ে ওই অঞ্চলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ধ্বংস করা, চোরাচালান নির্মূল করা, এই কাজগুলো যদি এই দফায় করা না হয়, আমার ধারণা যে আর কখনো সুযোগ হবে না। এটা যদি লুকোছাপা করা হয়, তাহলে আনারের জায়গায় অন্য আরেকজন এসে এই সিন্ডিকেটের নেতৃত্ব দেবে এবং আবারও সেটি বিস্ফোরণ আকারে সামনে চলে আসবে। তো সুতরাং এটাই এখন সুযোগ, যে এই সুযোগে হত্যাকাণ্ডের বিচার সহ পুরো সিন্ডিকেটের ধ্বংস করা সরকারের একটা প্রতিশ্রুতি বা রাজনৈতিক কমিটমেন্ট হওয়া উচিত বলে আমার। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যেগুলো
এক এক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বা মূল আলোচনাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সবগুলো ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো সমস্ত ভিডিও দেখার পরে শোনার পরে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার যাবতীয় নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা বিগত প্রায় 5-6 বছর যাবত আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়েছেন, আমাদের পরিবারে একজন হয়েছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।